হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আজকে আমরা আলোচনা করব 6 ডে, আমাদের যে 20 ডেজ রিভিশন ক্লাস চলছে চ্যালেঞ্জার সায়েন্স। আজকে তার 6 নম্বর দিন। আজকে আমরা আলোচনা করব পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এনসিইআরটি ক্লাস 9 এর যে অ্যাটমিক স্ট্রাকচার সেটা পুরো রিভিশন করব এবং তার সাথে সাথে বিগত দিনগুলোর মতো আজকেও আমরা টপ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এবং তার সাথে সাথে কিছু এক্সপেক্টেড কোশ্চেন আলোচনা করব। আজকের এই ক্লাসটা তোমরা যদি পুরো করে যাও, আমি কথা দিচ্ছি তোমাদের এলপি এবং টেকনিশিয়ানে এর বাইরে কিন্তু আর একটাও কোশ্চেন আসবে না, বা তোমরা আপকামিং রেলওয়ে যে এক্সাম গুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তার একটাও কোশ্চেন এই টাইপ গুলোর মধ্যে বাইরে যাবে না। অর্থাৎ এই কোশ্চেন্স গুলো তোমরা যদি করে যাও বা এই আজকে রিভিশন ক্লাসটা যদি তোমরা করে যাও, পুরো তোমাদের রিভিশন হয়ে যাবে ক্লাসটা। ঠিক আছে? আর ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি তুমি রেলওয়ে অ্যাসপিরেন্ট হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ক্লাসটিকে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে বড় করার উদ্দেশ্যে তুমি কিন্তু তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে। ঠিক আছে, শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এক্সক্লুসিভলি পেইড ব্যাচ, তারা নিচের যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো দেখো, প্রথমে আমরা আগের ক্লাসে অর্থাৎ অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা পড়েছিলাম বা অ্যাটম অ্যান্ড মলিকিউল যে চ্যাপ্টারটা পড়েছিলাম, সেখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম। কি বলেছিলাম না, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ডাল্টন বলেছিলেন যে পরমাণু, কোন একটা পরমাণু বা কোন একটা অ্যাটম হচ্ছে পদার্থের সব থেকে ক্ষুদ্রতম কণা, যাকে আর ডিভাইড করা যায় না বা যাকে আর ভাঙা যায় না। এটা কে বলেছিলেন? এটা কিন্তু ডাল্টন নিজে বলেছিলেন, রাইট? কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে পরমাণু বা এই যে অ্যাটম, এই অ্যাটমের কিছু সাব পার্টিকেলস বা অ্যাটমকে কয়েকটা ভাগে ভাঙা গেছিল। আগে আমরা বেসিক জিনিসটা জেনে নিই, তারপর তোমাদের এনসিইআরটি লাইন বাই লাইনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এনসিইআরটি আমরা রিভিশন করবো যেহেতু এটা রিভিশন ক্লাস। তো এই অ্যাটমকে তিনটে সাব পার্টিকেলসে ভাঙা গেছিল। কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে কিন্তু নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন কে আবিষ্কার করেছিল? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে জে থমসন। বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিল। এটা হচ্ছে নেগেটিভ, যার চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রত্যেকটা যেগুলো বলছি প্রত্যেকটা তোমরা মনে রাখবে। তাহলে ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, বা যার চার্জ হচ্ছে নেগেটিভ এবং যার আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এটা একটা তড়িৎগ্রস্ত কণা বা এটা হচ্ছে একটা চার্জড পার্টিকেলস। কে না? ইলেকট্রন। আচ্ছা, এবার হচ্ছে প্রোটন। প্রোটনের চার্জ কত? না, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। কে আবিষ্কার করেছিল স্যার? আবিষ্কার করেছিল গোল্ডস্টাইন। অনেক জায়গায় ভুলভাল লেখা থাকে যে রাদারফোর্ড আবিষ্কার করেছিল, কিন্তু ডোন্ট বি কনফিউজড। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছিল বা পরমাণুর কেন্দ্র আবিষ্কার করেছিল, প্রোটন আবিষ্কার করেননি। প্রোটন আবিষ্কার করেছিল বিজ্ঞানী গোল্ডস্টাইন। এর আধান কত? দেখো, এরও আধান কিন্তু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কে আবিষ্কার করেছিল? গোল্ডস্টাইন। আর নিউট্রন, এই নিউট্রন কোথায় থাকে না, নিউট্রন এবং প্রোটন দেখো একটা পরমাণুর মাঝখানে, একটা পরমাণুকে কেন্দ্র করে কে ঘোরে না, ইলেকট্রন। আর পরমাণুর মাঝখানে কে থাকবে না, মানে পরমাণুকে কেন্দ্র করে বলতে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরছে, ইলেকট্রন। আর মাঝখানে ঘুরবে কে? দেখো, মাঝখানে থাকবে কে? ঘুরবে না, স্ট্যাটিক থাকবে, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এই দেখো নিউট্রন, নিউট্রনের কোনো চার্জ নেই, নো চার্জ, অর্থাৎ এটা একটা তড়িৎগ্রস্ত কণা নয়, নো চার্জ। আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে নিউট্রনকে আবিষ্কার করেছিল ভাই সাহেব, নিউট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। বিজ্ঞানী স্যাডউইক কিন্তু এই নিউট্রন আবিষ্কার করেছিল। ঠিক আছে, তো এইগুলো কিন্তু হচ্ছে আমাদের যে অ্যাটম, সেই অ্যাটমকে কিন্তু পরবর্তীকালে তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলসে ভাঙা গিয়েছিল, যথাক্রমে ইলেকট্রন যেটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, প্রোটন যেটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, আর নিউট্রন যেটা হচ্ছে কোনো তড়িৎই ছিল না বা নিস্তড়িৎ কণা। এই তিনটে অংশে ভাঙা গিয়েছিল। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে জে থমসন, প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন, আর নিউট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। চলো এইবার আমরা এনসিইআরটি তে কি লেখা আছে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে করবো এবং তারপর প্রত্যেকটা এমসিকিউ মন দিয়ে করবো। চলো আমরা এনসিইআরটি তে চলে এসেছি। দেখো, পরমাণুর গঠন, এই পরমাণুর যে গঠন, এই পরমাণুর গঠন সম্পর্কে প্রথম আইডিয়া কে দিয়েছিল? প্রথম আইডিয়া ডাল্টন দিয়েছিল, যেটা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কার হয়েছে। তো দেখো, এইবার আমরা কয়েকটা পরমাণু মডেল জানবো। পরমাণু মডেল মানে কি? পরমাণু মডেল মানে বিভিন্ন বিজ্ঞানীরা পরমাণু সম্পর্কে বা পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছিলেন। তাহলে সর্বপ্রথম যে তথ্যটা আমরা, থমসন। থমসন মানে কি? ওই যে ইলেকট্রন যিনি আবিষ্কার করেছিলেন তার নাম কি বলেছিলাম আমি? নাম বলেছিলাম দেখো জে জে থমসন।
এখানেও দেখো যে থমসন, অর্থাৎ সেই যে থমসন আবিষ্কার করেছিলেন থমসনের পরমাণু মডেল বা থমসন অ্যাটমিক মডেল। কি বলেছিলেন দেখো, মনে করো এইটা একটা পাথর, এইটা একটা দেখতে পাচ্ছ পাথর, এই পাথরের মধ্যে কি থাকবে, মনে করো তরমুজ দেখেছো, যে তরমুজের যে বীজগুলো, যে তরমুজের বীজগুলো মনে করো হচ্ছে একটা ইলেকট্রন। ইলেকট্রন গুলো এই গোটা যেটা তরমুজটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত এবং ইলেকট্রন গুলো তার মধ্যে পোতা রয়েছে বা প্রথিত রয়েছে। এটা কে বলেছিল? এটা বলেছিল কিন্তু থমসন বলেছিল। কি বলেছিল থমসন একটু দেখে নি। থমসনের প্রস্তাবিত পরমাণু মডেলটি বড়দিনের পুডিং এর মতো। ক্রিসমাস পুডিং দেখেছো? যেমনটা গোলাকার বড়দিনের পুডিং থাকে, তেমনি ধনাত্মক আধানগ্রস্ত একটি গোলকের মধ্যে ইলেকট্রন গুলো যেন কিসমিসের মতো রয়েছে। তাহলে পুডিং তোমরা দেখেছো, এই পুডিং এর মধ্যে কি থাকে? কিসমিস গুলো বিচ্ছিন্ন ভাবে থাকে। তো সেরকম ওই যে গোলাকার যে পুডিংটা, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে একটা ধনাত্মক। এটা তোমাদের পরীক্ষা প্রশ্ন আছে যে থমসনের পরমাণু মডেল অনুযায়ী যদি একটা গোলাকার পুডিং আমরা ধরে নিই, তাহলে সেই গোলাকার পুডিংটার চার্জ কি রকম হয়? গোলাকার পুডিংটার চার্জ হয় কিন্তু পজিটিভ, এবং তার মধ্যে যে কিসমিস দানার মতো যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু নেগেটিভ। তাহলে এইটাকে আমি বলছি থমসনের পরমাণু মডেল, ঠিক আছে। এবং বা একটা বলতে পারি যে ইলেকট্রন গুলো তরমুজের বিচির মতো ধনাত্মক আধানগ্রস্ত গোলকের মধ্যে ছড়িয়ে থাকে। ইলেকট্রন হচ্ছে তরমুজের বিচি, যেটা হচ্ছে নেগেটিভ, এবং টোটাল তরমুজটা হচ্ছে পজিটিভ, তার মধ্যে কিন্তু ইলেকট্রন গুলো তরমুজের বিচির মতো ছড়িয়ে থাকে, ঠিক আছে। তো এইভাবে এই যে পরমাণু মডেলটা দেখতেই পাচ্ছ, এটা তোমাদের ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন চলে আসতে পারে এখান থেকে। অনেকে স্যার বলো যে স্যার এনসিইআরটির কোন কোন ডায়াগ্রাম গুলো ইম্পর্টেন্ট। ভাই এনসিইআরটির প্রত্যেকটা ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি লিখে নাও। তো এই ডায়াগ্রামটা চলে আসতে পারে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এটা কি, এটা কেটে দিয়ে জিজ্ঞাসা করতে পারে এটা এ ছবি, এটা জিজ্ঞাসা করতে পারে এটা বি ছবি, এ বি চিহ্নিত করো, বা কোন মডেলটার কথা বলতে চেয়েছে। এই যে পুরো মডেলটা দিয়ে দিল, এটা কোন মডেল বলতে চেয়েছে? উত্তর হবে কি থমসনের পরমাণু মডেল ভাই, ঠিক আছে। তো এই জন্য কি বলেছিল, পরমাণু নিস্তড়িত, এবং কারণ কি একটা গোলকের মধ্যে না ওই যে ইলেকট্রন গুলো নেগেটিভ গুলো ভরা ছিল। আচ্ছা আমাদের কিন্তু এই বক্স গুলো পড়তে হবে, তোমরা বাড়িতে এগুলো একটু পড়ে নিও, কারণ এখান থেকেও কিন্তু রেল প্রশ্ন করছে, বা এখান থেকেও কিন্তু রেলের প্রশ্ন করার চান্সেসটা বেড়ে গেছে। যে ব্রিটিশ পদার্থবিদ, কোন পদার্থবিদ ছিল? ব্রিটিশ ছিল, সুইডিশ ছিল, জার্মানি ছিল, কোন ধরনের পদার্থবিদ ছিল যে থমসন, ঠিক আছে। বা কত সালে তিনি আবিষ্কার করেছেন ইলেকট্রন? 1906 খ্রিস্টাব্দে তিনি কিন্তু পদার্থে নোবেল প্রাইজও পেয়েছেন, ঠিক আছে। এইগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে, এখন কিন্তু রেল করছে এই ধরনের প্রশ্ন। নেক্সট দেখো, থমসন কি কি প্রস্তাব করেছিল? আলটিমেট থমসনের পরমাণু মডেলটা জানলাম, কি কি প্রস্তাব করেছিল না, পরমাণু হলো ধনাত্মক আধানগ্রস্ত একটি গোলক এবং ইলেকট্রন গুলো এই গোলকে অবস্থিত থাকে। তার মানে থমসন বলেছিলেন, তাহলে কে বলেছিলেন যে পরমাণু একটা ধনাত্মক আধানগ্রস্ত একটি গোলক? এটা বলেছিলেন কিন্তু থমসন, ক্লিয়ার। ধনাত্মক ও ঋণাত্মক আধানের মান পরমাণুতে সমান থাকে, এবং আরো একটা তিনি কথা বলেছিলেন যে ধনাত্মক আধান, অর্থাৎ টোটাল যে গোলকটার আধান এবং ইলেকট্রন গুলোর আধান, এটা কিন্তু বর্তমান মতো নয়, এটা থমসন বলেছিলেন। যেমন ডাল্টন বলেছিলেন যে অ্যাটমিক মানে অ্যাটমটা হচ্ছে অবিভাজ্য, সেরকমই থমসন একটা তার মডেল বলছেন, ঠিক আছে। বুঝতে পারছো তো? ক্লিয়ার হচ্ছে তো? তিনি বলছেন ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মান পরমাণুতে সমান থাকে, ফলে সামগ্রিকভাবে পরমাণুটি নিস্তড়িত হয়, ঠিক আছে। তাহলে এইটুকু আমার থমসনের পরমাণু মডেলের রিভিশন হয়ে গেল। যখন তোমরা পেইড ব্যাচে বা যখন আমি ডিটেলস থিওরি ক্লাস আনবো, তো রিভিশন ক্লাস করেছে, তখন এগুলোকে আরো ভেঙে ভেঙে বোঝাবো, ঠিক আছে। চলো, পরীক্ষার আগে এটুকু ক্লাস তোমাদের যথেষ্ট। এবার হচ্ছে রাদারফোর্ড বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড কি করছেন, তিনিও কিন্তু গবেষণা করছেন। গবেষণা করার সময় কি করেন, তিনি একটা সোনার পাতলা পাতকে বেছে নিয়েছিলেন। তিনি পরীক্ষার জন্য কোন ধরনের ধাতু ব্যবহার করেছিলেন না, সোনা ধাতু ব্যবহার করেছিলেন, এবং সোনার একটা পাতলা পাতকে নিয়েছিলেন, এবং সেই পাতলা পাতের মধ্য দিয়ে আলফা কণা সঞ্চরণ করেছে। এবার আলফা কণা দেখো, এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, তার আগে একটু বিষয় বলে নি। তিনি সোনার পাত নির্বাচন করেন কারণ তিনি চেয়েছিলেন পাতটি যত বেশি সম্ভব পাতলা হয়। কেন পাতলা হবে ভাই বলো? কারণ সোনার ডাক্টিলিটি ধর্ম সব থেকে বেশি। ডাক্টিলিটি মানে কি আমরা পড়েছি মেটালে, যে এটা সব থেকে মানে একদম পাতলা থিন শীটে পরিণত করতে পারি সোনা মেটালটাকে বা গোল্ড মেটালটাকে। তাই তিনি সোনার মেটালটা নিয়েছিলেন, এবং এই সোনার পাত্রে ছিল 1000 অ্যাটমস পুরু। এটা বহুবার তোমাদের পরীক্ষায় এসেছে এবং আসার চান্সেস গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে রাদারফোর্ড যেটা নিয়েছিলেন সেটা একটা সোনার পাত, এবং সেটা হচ্ছে 1000 অ্যাটমস পুরু ছিল, ঠিক আছে। এবার আলফা কণাগুলো তিনি চালনা করেছেন। আলফা কণা যখন চালনা করলেন, দেখো এইভাবে আলফা কণা চালনা হয়েছিল। আচ্ছা আলফা কণা কি বলো? আলফা কণা হচ্ছে পজিটিভ কণা। এবার তিনি দেখলেন যে পুরো পরমাণুটা মানে পুরো পাতটার মধ্যে দিয়ে সেগুলো চলে যাচ্ছে, মানে অ্যাট্রাক্টেড হচ্ছে, এবং বেশিরভাগ অংশ দিয়ে সেগুলো বেরিয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু অংশ দিয়ে, এই যে অংশ দেখতে পাচ্ছ, রিপাল্ট হয়ে চলে আসছে, অর্থাৎ বিকর্ষিত হয়ে বেরিয়ে আসছে। আমাকে একটা কথা বলো সিম্পলি ভাই, যে পজিটিভ কণাগুলো কখন বিকর্ষিত হবে? না, পজিটিভ কণাগুলো তখনই বিকর্ষিত হবে যদি সে একটা পজিটিভের মধ্য দিয়ে যায়।
পজিটিভ কণাগুলো তখনই বিকর্ষিত হবে যদি সে একটা আদার একটা পজিটিভের মধ্য দিয়ে যায়। তার মানে রাদারফোর্ড এটুকু ক্লিয়ার হলো যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা বা নেগেটিভ রয়েছে, কিন্তু কিছু কিছু অংশে অবশ্যই পজিটিভিটি রয়েছে, যার কারণে ওই যে রেটা ওটা রিপিল্ড হয়ে চলে এসেছে। এটা তিনি বুঝতে পারলেন। ঠিক আছে, এবার তার পর্যবেক্ষণগুলো দেখো। দ্রুতগামী আলফা কণাগুলো অধিকাংশই সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে যায়, অধিকাংশটা সোজা বেরিয়ে গিয়েছিল। কিছু সংখ্যক আলফা কণা সোনার পাত দ্বারা সামান্য কোণে বিচ্যুত হয়। সবচেয়ে অবাক হওয়ার মতো পর্যবেক্ষণ হলো প্রতি 12,000টি কণার মধ্যে একটি যে পথে যায় সেই পথেই আবার ফিরে আসে। তার মানে 12,000টা কণার মধ্যে একটি যে পথে যায় সেই পথেই কিন্তু ফিরে আসে, অর্থাৎ ম্যাক্সিমামটা কিন্তু মানে 12,000টার মধ্যে একটা ফিরে আসছে। মানে 12,000টা কণা যদি পাস করে যায় তাহলে একটা কি হচ্ছে, যে পথে যায় সেই পথে ফিরে আসছে, মানে এই দিকে গিয়ে আবার এই দিকেই ফিরে আসছে, আর বাকিগুলো সোজা বেরিয়ে যাচ্ছে। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, এবার রাদারফোর্ড সম্পর্কে দেওয়া রয়েছে, তোমরা বাড়িতে দেখে নেবে। এনসিইআরটি ক্লাস 9 পরমাণুর গঠন চ্যাপ্টার, বাংলায় খুব সুন্দরভাবে লেখা। এইবার আমরা যে জায়গাটা খেয়াল করব, মেন জায়গাগুলো খেয়াল করব, তিনি কি সিদ্ধান্ত নিলেন। এবার তিনি সিদ্ধান্ত কি নিচ্ছেন, দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে পর্যবেক্ষণ। এই সমস্ত পরমাণুর মডেলের যে তিনটে জিনিস ইম্পর্টেন্ট আমি বলে যাচ্ছি। একটা, তিনি পরীক্ষা করলেন, পরীক্ষার সম্পর্কে তিনি কি কি নিয়েছিলেন পরীক্ষা করার জন্য সেটা ইম্পর্টেন্ট। তার পর্যবেক্ষণ কি ছিল এবং তার সিদ্ধান্ত কি এবং তার সীমাবদ্ধতা কি, অর্থাৎ তিনি পরীক্ষা করার পর যে জায়গাগুলো আমরা জানতে পারলাম না বা যে জায়গাগুলো আমার কাছে অস্পষ্ট থেকে গেল সেটাও ইম্পর্টেন্ট, তার পর্যবেক্ষণটাও ইম্পর্টেন্ট, এবং তার সিদ্ধান্ত কি নিলেন। তিনি সিদ্ধান্ত কি নিলেন, দেখো তিনি যেগুলো বললেন বা সিদ্ধান্ত নিলেন, কি বললেন, যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। কেন, ওই যে 12,000টি কণা মধ্যে একটা কণা ফিরে এসেছিল এবং বাকিগুলো বেরিয়ে গেছিল, তাহলে 12,000টার মধ্যে একটা ফিরে এলো এবং বাকিগুলো যদি বেরিয়ে যায় তাহলে মানে অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা, কারণ অধিকাংশ আলফা কণা বিচ্যুত না হয়ে সোনার পাত ভেদ করে সোজা চলে যায়। ক্লিয়ার হয়েছে। আলফা কণাগুলোর মধ্যে অতি অল্প কণা তাদের সোজা পথ থেকে বিচ্যুত, এর থেকে বোঝা যায় পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্র কণা রয়েছে। অর্থাৎ তিনি যেটা আবিষ্কার করলেন ধনাত্মক আধানযুক্ত পরমাণুর কেন্দ্র, তখনও কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি, অর্থাৎ তিনি শুধু বলেছিলেন যে ধনাত্মক আধানযুক্ত পরমাণুর একটা কেন্দ্র রয়েছে, এটা তিনি বললেন। ঠিক আছে, আলফা কণাগুলোর মধ্যে খুবই ক্ষুদ্র একটি অংশ 180 ডিগ্রি কোণে বিচ্যুত হয়, এর থেকে বোঝা যায় সোনার পরমাণুর মধ্যে সমস্ত ধনাত্মক আধান ও ভর খুব ক্ষুদ্র একটি আয়তনে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, আর একটা কথা তিনি বলেছেন যে পরমাণুর ব্যাসার্ধ পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ 10⁵ গুণ বেশি, অর্থাৎ টোটাল যে পরমাণুর ব্যাসার্ধ, মানে কি, মনে করো এইটা একটা পরমাণুর কেন্দ্র আর এইটা টোটাল ব্যাসার্ধ, পরমাণু কেন্দ্র থেকে সর্ববহিস্থ কক্ষ পর্যন্ত দূরত্বটা, এটাকে আমরা কি বলি, পরমাণুর ব্যাসার্ধ বলি। এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এটাকে কি বলছি, পরমাণুর ব্যাসার্ধ। তাহলে এটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ মানে কি, বা কেন্দ্রের ব্যাসার্ধ মানে এই ছোট্ট অংশটা, তাহলে এর ব্যাসার্ধের তুলনায় পরমাণুর ব্যাসার্ধটা কত গুণ বেশি, 10⁵ গুণ বেশি। তার মানে পরমাণু কেন্দ্রটা একদম ছোট্ট, তার থেকে অন্যটা আরো বেশি। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি যেটা জানতে পারলাম যে পরমাণু ধনাত্মক আধানগ্রস্ত একটি কেন্দ্র রয়েছে, ইলেকট্রন গুলো কেন্দ্রকে কেন্দ্র করে বা নিউক্লিয়াসে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে এবং পরমাণুর তুলনায় তার কেন্দ্রটা অতি ক্ষুদ্র, এটুকু হয়েছে। আর ত্রুটি কি বললাম, যে ইলেকট্রন স্থায়ী কখন হবে বা স্টেবিলিটিটা কিন্তু, বা ইলেকট্রন কতটা স্টেবল সেটা কিন্তু রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি। ক্লিয়ার হয়েছে। এবার বোরের পরমাণু মডেল, বোর বলেছেন কি, দেখো বোর সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বোর বলেছেন প্রত্যেকটা যে কক্ষ বা প্রত্যেকটা একটা কক্ষ হচ্ছে একটা এনার্জি স্তর, মানে নিচ থেকে ওপর পর্যন্ত কি হবে, প্রত্যেকটা এনার্জি বাড়বে। মনে করো এই কক্ষটা একটা ইলেকট্রন ঘুরছিল, তাকে যদি তুমি এনার্জি দাও সে চট করে ওপরের কক্ষে চলে যাবে, একে যদি আরো এনার্জি দাও চট করে ওপরের কক্ষে চলে যাবে, একে যদি আরো এনার্জি দাও তাহলে সব থেকে ওপরের কক্ষে চলে আসবে। তাহলে আমি যদি বলি যে n=1, n=2, n=3, n=4 বা কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, সব থেকে কোন কক্ষের এনার্জি বেশি, বা সব থেকে কোন কক্ষের এনার্জিটা আমরা বেশি বলতে পারবো, সব থেকে এন কক্ষের এনার্জি আমরা বেশি, আর সব থেকে কম এনার্জি হচ্ছে কে কক্ষে। অর্থাৎ একটা ইলেকট্রন যদি এনার্জি গ্রহণও করলো না এনার্জি বর্জনও করলো না, মানে সে সুস্থিত কক্ষপথে যদি ঘুরতে থাকে তাহলে সে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে। আমাকে আবার বলো, যে তুমি যদি একটা ইলেকট্রনের এনার্জি বাইর থেকে না দাও বা একটা ইলেকট্রনের এনার্জি বাইর থেকে না নাও, তাহলে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ঘুরতে থাকবে। মনে করো আমার ইনকাম বাড়ছেও না আবার ইনকাম করছেও না, কমছেও না, আমি একটা সরকারি চাকরি করি, আমার মাসে ইনকাম হচ্ছে 30,000 টাকা বা 40,000 টাকা, তাহলে আমার যে লাইফস্টাইল আছে সেম লাইফস্টাইল থাকবে, কারণ যে খরচা আছে সেই খরচাই থাকবে, দিয়ে বাড়লো বা মাইনে বাড়লো খরচাও বাড়লো, ঠিক আছে। কিন্তু যদি আমি টিউশন পড়াই, যদি আমি আরো এক্সট্রা কাজ করি, তাহলে আমার ইনকাম বাড়বে।
ইনকামের সাথে সাথে আমার স্ট্যাটাস বাড়বে, অর্থাৎ এনার্জি বাড়বে। আর যদি দেখা যায় যে আমার চাকরি চলে গেল, তাহলে কি হবে, আমার স্ট্যাটাসটা নিচে নেমে যাবে বা আমি গরিব হয়ে যাব, তখনও লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যদি তার মধ্যে এনার্জি গ্রহণ বা বর্জন না হয় একটা ইলেকট্রনের মধ্যে, তাহলে সে যে পথে ছিল সে সেই পথেই কিন্তু ঘুরতে থাকবে। এটা কে বলেছেন? এটা বোর বলেছেন। অর্থাৎ তিনি কক্ষগুলোকে একটা শক্তি স্তর বলেছেন। এটাও তোমাদের পরীক্ষা আসতে পারে যে একটা কক্ষকে একটা শক্তি স্তর কে বলেছিলেন, না বিজ্ঞানী বোর। তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন পরিভ্রমণের জন্য কয়েকটি বিশেষ কক্ষপথ থাকবে, যাদের স্থির বা স্থায়ী কক্ষপথ বলা হয়। অর্থাৎ যতক্ষণ না এনার্জি গ্রহণ বা বর্জন করছে ততক্ষণ পর্যন্ত ও ওই কক্ষপথগুলোতেই ঘুরবে। ওকে, তাহলে যেসব স্থায়ী কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন গুলো কোনো শক্তি বিকিরণ করে না, তাদেরকে আমরা সুস্থিত কক্ষপথ বলবো। ওই কক্ষপথ গুলোকে বলবো সুস্থিত কক্ষপথ, আর ওই ইলেকট্রনটাকে বলবো সুস্থিত ইলেকট্রন। ক্লিয়ার হয়েছে? চলো টাটা, গুড বাই। এবার আমরা চলে আসছি নিউট্রন। নিউট্রনকে আবিষ্কার করেছিল, নিউট্রন আবিষ্কার করলেন যে স্যাডউইক, যাকে আমরা এন চিহ্ন দিয়ে প্রকাশ করব। হয়ে গেছে? ক্লিয়ার? তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমাদের হয়ে গেছে। এবার একটা কক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দ্বারা প্রকাশ হয়, সেটা কি না 2 × n²। এবার n এর নাম্বার আমরা কি পড়েছি? কে কক্ষ, কে কক্ষ, এখানে মনে করো নিউক্লিয়াস কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। তাহলে আমরা কে কক্ষের জন্য কি পড়েছি? n = 1। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র আমি কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ পড়াচ্ছি। আর এসপিডিএফ কক্ষ বা অরবিটালস, সেটা একটা ডিটেলস ক্লাস কোনো একটা অন্য সময় করাবো, কিন্তু আপাতত এটা জেনে রাখো রিভিশন ক্লাসে। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ আর এন কক্ষ। তাহলে এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, তাহলে n = 1, n = 2, n = 3, n = 4। তাহলে আমরা কি জানলাম? 2 × n²। অর্থাৎ কে কক্ষে কত থাকবে? 2 × 1², মানে দুটো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে কে কক্ষে। এল কক্ষে 2 × 2², ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। এম কক্ষে 2 × 3², 18টা ইলেকট্রন থাকতে পারে। এন কক্ষে 2 × 4², 32। এটা বহুবার তোমাদের রেলের পরীক্ষায় কিন্তু এসেছে, বহুবার রেলের পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আর সর্ববহিষ্ঠ কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। আর ভেতরের কক্ষ পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন গুলো বাইরের কক্ষে যেতে পারে না। অর্থাৎ আগেরটা আগে ফিল আপ হবে, তারপরে পরেরটা আসবে। ওকে, চলো যেমন এখানে দেখানো হয়েছে, দেখো এই যে আমাদের এই যে পুরোটা দেখা হচ্ছে হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর প্রত্যেকটা পারমাণবিক সংখ্যাটা একটু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা যোজ্যতা, ভ্যালেন্সি। আচ্ছা, ভ্যালেন্সি জানার জন্য আমাকে প্রথমে বুঝতে হবে যে পরমাণুর সব থেকে বাইরের কক্ষপথে উপস্থিত ইলেকট্রন গুলোকে যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলবো। এই জায়গাটা অনেকে ভুল করো, একটা হচ্ছে ভ্যালেন্সি আর একটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। যেমন আমি ফর এক্সাম্পল নিচ্ছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। তাহলে অ্যালুমিনিয়ামের যদি অ্যাটমিক নাম্বার 13 হয়, তাহলে কে কক্ষ, এল কক্ষ 2 এবং কত দেবো আমরা? 2, 8, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ দেবো 8, 2, 10, 3, 13। তার মানে ভ্যালেন্স ইলেকট্রনের পরিমাণ কত? লাস্ট কক্ষটা কোনটা? লাস্ট কক্ষটা হচ্ছে এম কক্ষ। তার মানে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কিন্তু 3। কিন্তু এর ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি কাকে বলবো? দেখো, প্রত্যেকটা ইলেকট্রন তার লাস্ট কক্ষতে অষ্টক পূর্তি করতে চায়, মানে 8টা ইলেকট্রন সে পূরণ করে রাখবেই, মানে 8টা ইলেকট্রন সে ওখানে ফিল আপ করতে চায়। তাহলে একে এম কক্ষতে যদি 8টা ইলেকট্রন ফিল আপ করতে হয়, হয় একে 5টা ইলেকট্রন কি করতে হবে? বাইর থেকে নিতে হবে, অথবা ওকে 3টে ইলেকট্রন বর্জন করতে হবে। এবার আমি দেখবো যে কোনটা আমার ক্ষেত্রে সহজ কাজ। তুমি বলবে স্যার 3টে ইলেকট্রন বর্জন করলে কি 8টা হবে? ডেফিনেটলি 8টা হবে। দেখো, এ যদি 3টে ইলেকট্রন বর্জন করে দেয়, তাহলে এর লাস্ট কক্ষ কোনটা হয়ে যাবে? এল কক্ষ হয়ে যাবে। তখন এল কক্ষে তো 8টা ইলেকট্রন থাকবে, ফলে অসুবিধা কি আছে? অসুবিধা নেই। তো সেই জন্য বলছি যে হয় ওকে ইলেকট্রন বর্জন করতে হবে অথবা ইলেকট্রন গ্রহণ করতে হবে। দেখো এর ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রন 3, কিন্তু এর যোজ্যতা কত হবে? যোজ্যতাও 3 হবে। কেন স্যার? কারণ দেখো, এর এই যে এম কক্ষতে 8টা ফিল আপ করতে গেলে 5টা ইলেকট্রন নিতে সুবিধা হবে না 3টে ইলেকট্রন ছাড়তে সুবিধা হবে? তুমি বলবে স্যার 3টে ইলেকট্রন ছাড়তে সুবিধা হবে। তাহলে 3টে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, 3টে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে না? যোজ্যতা হয়ে যাবে 3। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি স্যার বলবো আরেকটা নিন স্যার এক্সাম্পল দেখার, মনে করো ম্যাগনেসিয়াম। আচ্ছা ম্যাগনেসিয়াম না, আমি নিলাম হচ্ছে সোডিয়াম। সোডিয়াম নিলাম, ঠিক আছে। আচ্ছা সোডিয়াম না, আরো একটু অন্যরকম ভাবে অক্সিজেন নিলাম। আচ্ছা অক্সিজেনের কত? আচ্ছা সোডিয়ামটাও দেখাই তোমাদের। সোডিয়ামের কত? 11। তাহলে 2, 8, 1। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত? 1, এবং ভ্যালেন্সি কত? 1। কেন? একটা এ ছেড়ে দেবে, একটা এ ছেড়ে দেবে। এবার নাইট্রোজেন বলি। নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 7। মানে ভ্যালেন্সি বলা ভুল, অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারটা কি সেটা শেখানো হয়নি, শেখাচ্ছি। অ্যাটমিক নাম্বার কত? 7 নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে অ্যাটমিক নাম্বার যদি 7 হয়, তাহলে আমরা কি বলতে পারবো? অ্যাটমিক নাম্বার যদি 7 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এখানে 2 এবং হচ্ছে 5, 2 এবং 5। তাহলে দেখো এর ভ্যালেন্স ইলেকট্রন কত?
এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5, কিন্তু ভ্যালেন্সি কত? 5টা তো রয়েছে, কে কক্ষ এল কক্ষ, এল কক্ষে তো 5টা ইলেকট্রন রয়েছে, তাহলে 3টে ইলেকট্রন নিতে হবে, তাহলে যোজ্যতা কত হবে 3। তাহলে সবসময় যে ভ্যালেন্স ইলেকট্রনের ভ্যালেন্স দুটো ইকুয়াল হবে তা কিন্তু নয়। আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইকুয়াল দেখলাম, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে ইকুয়াল দেখলাম না। তাই এই বিষয়টা তোমরা ক্ল্যারিফাই করে নাও। ভ্যালেন্স ইলেকট্রন মানে লাস্ট কক্ষের ইলেকট্রন, আর ভ্যালেন্সি মানে ওর অষ্টক পূর্তির জন্য যে পরিমাণ ইলেকট্রনটা গ্রহণ করবে বা যে পরিমাণ ইলেকট্রনটা বর্জন করবে, যেটা সুবিধা হবে ওর, ঠিক আছে, তাকে আমরা বলবো ভ্যালেন্স। আচ্ছা, এখানে কয়েকটা মৌলের অ্যাটমিক নাম্বার হচ্ছে, এগুলো প্রত্যেকটাকে বলবো একদম মুখস্থ করতে, যেমন সিলিকনের 14, ফসফরাসের 15, এগুলো একদম মুখস্থ করবে, কারণ এগুলো কিন্তু অ্যাটমিক নাম্বার অবশ্যই না মুখস্থ করলে পরবর্তীতে প্রবলেম হবে তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট আমরা জানবো যে পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়। দেখো, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন নাম্বার। একটা পরমাণুর প্রোটন কোথায় থাকে না, একটা পরমাণুর প্রোটন থাকে তার নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে কে থাকবে? প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলটার পারমাণবিক সংখ্যা বলা হয়। এবং মনে রাখবে, একটা মৌলের মধ্যে প্রোটন সংখ্যা যত থাকে, প্রোটন সংখ্যা যত থাকে ততটা পরিমাণ ইলেকট্রন সংখ্যা থাকে। এই জন্য কি হয়, দেখো ইলেকট্রনের চার্জ কত, নেগেটিভ, আর প্রোটনের চার্জ কত, পজিটিভ। এই জন্য পজিটিভ এবং নেগেটিভ, যত পরিমাণ প্রোটন তত পরিমাণ ইলেকট্রন, মানে যতটা নেগেটিভ চার্জ ততটা পজিটিভ চার্জ। মনে করো দুটো ইলেকট্রন রয়েছে, দুটো প্রোটন রয়েছে, দুটো ইলেকট্রন, তাহলে +2 -2, তাহলে কি হবে, আলটিমেট 0 হয়ে যাবে। আর জাস্ট বিকজ অফ দিস, এই কারণে পরমাণু নিস্তড়িত হয়। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে পরমাণু নিস্তড়িত কেন হয়, কারণ বলবে যে একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ, তাই পজিটিভ এবং নেগেটিভ একে অপরকে অপোজ করে, এবং তার জন্য আমি বলবো যে পরমাণুটা হচ্ছে নিস্তড়িত। ক্লিয়ার? আচ্ছা, এই যে পারমাণবিক সংখ্যাকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করি না, জেড অক্ষর দ্বারা কিন্তু আমরা প্রকাশ করে থাকি। জেড অক্ষর দ্বারা কিন্তু আমরা প্রকাশ করে থাকি। দেখো, পরমাণুর কেন্দ্রকে অবস্থিত মোট প্রোটন সংখ্যাই হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা কি মাস নাম্বার, যেটা দিয়ে আমরা বলি যে একটা পরমাণুর অ্যাটমিক ওয়েট, তাহলে মানে অ্যাটমিক ওয়েট মানে প্রত্যেকটা অ্যাটমের একটা ওয়েট আছে, একটা মাস রয়েছে। তাহলে সেই মাসটা আমরা কোথা থেকে পাবো না, সেই মাসটা আমরা পাবো যে নিউক্লিয়াস থেকে। একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু ওর ভরটা কেন্দ্রীভূত থাকে। একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ওর ভরটা কেন্দ্রীভূত থাকে, বা ওর ভরটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই থাকবে। ওর নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু ওর ভরটা থাকবে, এটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। ওর নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু ওর ভরটা থাকবে, অর্থাৎ ওর মাস নাম্বার, দুটো জিনিস ওর মাস নাম্বার নিয়ন্ত্রণ করবে। নিউক্লিয়াসের মধ্যে কে থাকবে, একটা হচ্ছে নিউট্রন সংখ্যা আর একটা হচ্ছে প্রোটন সংখ্যা। এই নিউট্রন এবং প্রোটনের যোগফলকে আমরা কি বলবো, ভর সংখ্যা বা মাস নাম্বার, ঠিক আছে। মনে করো কার্বনের ভর হচ্ছে 12 ইউনিট, আমরা জানি। তাহলে কার্বনের কি রয়েছে না, 6টা প্রোটন এবং 6টা নিউট্রন রয়েছে। মনে থাকবে, কার্বনের 6টা প্রোটন এবং 6টা নিউট্রন রয়েছে, এটাও তোমাদের কিন্তু রেলে আসবে। আচ্ছা, নিউট্রন এবং প্রোটনকে একত্রে আমরা কি বলতে পারি, নিউট্রন এবং প্রোটনকে একত্রে নিউক্লিয়ন বলবো। এই নিউট্রনটা হচ্ছে নিস্তড়িত আর প্রোটনটা হচ্ছে পজিটিভ, তার মানে পরমাণুর কেন্দ্রটা আলটিমেট কি হলো, পজিটিভ হলো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কি না, একই মৌলের বিভিন্ন পরমাণু রয়েছে, একটাই মৌলর বিভিন্ন পরমাণু রয়েছে। তাহলে একটা যদি মৌল হয়, তাহলে তার তার অ্যাটমিক নাম্বার বা তার পারমাণবিক সংখ্যাটা একই হতে হবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলা হলো না, একটা মৌলের ওপরে লেখা হয় ভর সংখ্যা, নিচে লেখা হয় কিন্তু অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারটা জেড দ্বারা ডিনোট করা হয়, আর ভর সংখ্যাটা হচ্ছে এ দ্বারা ডিনোট করা হয়। যেমন N7 14, তার মানে বুঝতেই পারছো 14টা হচ্ছে এন এর বা নাইট্রোজেনের মাস নাম্বার বা ভর সংখ্যা, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 7। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, 7 হবে। নিউট্রনটাও 7 রয়েছে, অ্যাটমিক নাম্বারটাও 7 রয়েছে, আর মাস নাম্বারটা তাই জন্য 14। ওকে, চলো। আর ইলেকট্রন নাম্বারও 7, যদি পারমাণবিক সংখ্যা 7। সমস্থানিক মানে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যাটা একই কিন্তু মাস নাম্বারটা আলাদা। যেমন ধরো হাইড্রোজেনের 3 ধরনের পরমাণুর অস্তিত্ব আমরা পাই, 3 ধরনের পরমাণু পাচ্ছি, একই মৌল কিন্তু হাইড্রোজেন, কিন্তু একই মৌল, দেখো হাইড্রোজেন কিন্তু 3টে পরমাণু পাবো, এবং যে 3টে পরমাণু পাবো তার অ্যাটমিক নাম্বার কিন্তু ইকুয়াল হবে। যেমন ধরো আমরা কি পাচ্ছি 1H1, দেখো প্রোটিয়াম, এই প্রোটিয়ামটার কথা মনে রাখবে, কারণ প্রোটিয়ামের কিন্তু কোনো নিউট্রন নেই। কেন স্যার, দেখো এই কি বলেছি H11, তাহলে 11 যদি হয় এটা কি, এটা হচ্ছে মাস নাম্বার, তাহলে মাস নাম্বার আর প্রোটন নাম্বার দুটো ইকুয়াল, তাহলে 1 + 0 = 1, অর্থাৎ জিরোটা কি নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন জিরো একমাত্র একটাই মৌলের রয়েছে, দ্যাট ইজ সাধারণ হাইড্রোজেন। এটা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আছে। খুব তাড়াতাড়ি তোমাদের রিভিশন করলাম, এত বড় একটা চ্যাপ্টার খুব আধ ঘন্টার মধ্যে রিভিশন করলাম, তারপরে এমসিকিউ করাবো। পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, পুরো রিভিশন হয়ে যাবে। নেক্সট হচ্ছে ডয়টেরিয়াম বা ভারী হাইড্রোজেন। কি বলছি, H21, অর্থাৎ দেখো এখানে একটা নিউট্রন রয়েছে, একটা প্রোটন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা প্রোটন, একটা নিউট্রন, একটা ইলেকট্রন রয়েছে, ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম। কিন্তু দেখো
এখানেও প্রোটন 1, মানে এখানেও পারমাণবিক সংখ্যা 1, এখানেও পারমাণবিক সংখ্যা 1 এবং এখানেও পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ ট্রিটিয়াম বা অতি ভারী হাইড্রোজেন। তার মানে প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা একই, কিন্তু এটার ক্ষেত্রে মাস নাম্বার 3, এটার ক্ষেত্রে মাস নাম্বার 2, এটার ক্ষেত্রে মাস নাম্বার, অর্থাৎ ভর সংখ্যাটা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা একই। যেমন ধরো আরো কিছু উদাহরণ যদি আমরা দেখি, যে কার্বন, কার্বনের কিন্তু দুটো আইসোটোপ রয়েছে, যেমন কি না C612 আর C614, অর্থাৎ একটাতে রয়েছে C612, একটাতে C614, অর্থাৎ 12 মাস নাম্বার, এখানে 14। কেন মাস নাম্বারের ডিফারেন্স হচ্ছে আমাকে বলো, যে পারমাণবিক সংখ্যাটা সেম কিন্তু মাস নাম্বারের ডিফারেন্স কেন হচ্ছে? কারণ নিউট্রন নাম্বারের ডিফারেন্স হচ্ছে তাই। আবার বলছে নিউট্রন নাম্বারের ডিফারেন্স হচ্ছে তাই। তাহলে নিউট্রন নাম্বারের ডিফারেন্সের জন্যই কিন্তু আইসোটোপটা সৃষ্টি হচ্ছে, বোঝা গেল? ক্লোরিনের ক্ষেত্রে দেখছি আমরা, ক্লোরিনের ক্ষেত্রে কি হয় না, ক্লোরিন এখানে দেখায়নি, ক্লোরিন একটা হচ্ছে তোমার 35, একটা হচ্ছে 1735, এটা হচ্ছে একটা তোমার 1735, আর একটা হচ্ছে 1737। এই দুটো আইসোটোপ রয়েছে। প্রত্যেকটা আইসোটোপ যেগুলো এনসিইআরটি তে রয়েছে এগুলো এক্সাক্ট তোমাদের পরীক্ষা পড়বে। দেখো এখানেও কিন্তু 17 অ্যাটমিক নাম্বার, কিন্তু ভর সংখ্যার ডিফারেন্স হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আর একটা কথা মনে রাখবে, এই যে অনেক মৌল কি হচ্ছে না সমস্থানিকের মিশ্রণ দ্বারা গঠিত। যেমন মিশ্রণ মানে কি, এই যেমন ধরো আমি যদি বলি যে প্রকৃতিতে ক্লোরিনের যে দুটো আইসোটোপ রয়েছে সেটা কত অনুপাতে থাকে, 3:1 অনুপাতে। একদম মনে রাখবে, এগুলো কিন্তু রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ 35 এবং 37 এর 3:1 অনুপাতে যুক্ত হয়ে একটা পুরো ক্লোরিন গঠন করে, মানে দুটো পরমাণু 3:1 অনুপাতে যুক্ত হয়ে টোটাল ক্লোরিনটা গঠন করছে। আর একটা কথা মনে রাখবে, এই যে সমস্থানিক গুলো বা আইসোটোপ গুলো রয়েছে এদের রাসায়নিক ধর্ম সেম, সেম রাসায়নিক ধর্ম, যদি পারমাণবিক সংখ্যাটা একই, কিন্তু ভৌত ধর্মে পার্থক্য রয়েছে বা ফিজিক্যাল প্রপার্টিজটা আলাদা, কেমিক্যাল প্রপার্টিজটা সেম। ক্লিয়ার? চলো এইবার আমরা আসছি যে কিছু আইসোটোপ রয়েছে যেগুলো ক্যান্সার চিকিৎসা, যেমন কোবাল্টের আইসোটোপ ব্যবহার করা হয়, ভীষণ গুরুত্বপূর্ণ, রেল সহ প্রত্যেকটা পরীক্ষা এগুলো আছে। আয়োডিনের একটি সমস্থানিক গলগণ্ড রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের আইসোটোপ পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। আইসোবার কারা না, আইসোবার দেখো বিভিন্ন মৌলের পরমাণু, কি বললাম ভিন্ন মৌল, একই মৌল কিন্তু হয় না আইসোবারের ক্ষেত্রে। এই দুটো জিনিস ক্লিয়ার করবে। আইসোটোপের ক্ষেত্রে একই মৌলের পরমাণু, কিন্তু আইসোবারের ক্ষেত্রে বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা সেম বাট অ্যাটমিক নাম্বার আলাদা। তার মানে বুঝতে পারছো যে অ্যাটমিক নাম্বার যখনই আলাদা হচ্ছে তারা কিন্তু আর একই মৌলের পরমাণু থাকছে না, ভিন্ন মৌলের পরমাণু হচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করলে তবেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্যালসিয়াম এবং 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আর্গন, মৌল দুটির পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হলেও দুটি মৌলেরই ভর সংখ্যা 40। তার মানে দেখো আর্গনেরও ভর সংখ্যা 40, কিন্তু পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা আলাদা। আবার দেখো 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আর্গন 18 40, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হবে 20 আর হচ্ছে 18। তার মানে এই দুটো কি, দেখো এই দুটো কিন্তু দুটো আলাদা আলাদা মৌল, আর্গন আর ক্যালসিয়াম দুটো আলাদা আলাদা মৌল, আলাদা আলাদা এলিমেন্ট, কিন্তু বা আলাদা আলাদা অ্যাটম, কিন্তু তাদের দেখো ভর সংখ্যাটা একই। তাই এদেরকে কি বলবো, এদেরকে পরস্পরের আইসোবার বলছি। তাহলে আইসোবারের ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা একই, কিন্তু আমরা বলছি আইসোটোপের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক সংখ্যা একই, তারা কিন্তু একই মৌলের আর কি পরমাণু। ঠিক আছে, চলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এই ছিল তোমাদের রিভিশন ক্লাস। এইবার আমরা এমসিকিউ তে চলে যাবো এবং এমসিকিউ গুলো খুব সুন্দর করে করব, আশা করি বুঝতে পেরেছো। এইবার যারা বলছো স্যার মাঝখানে তো আরো অনেক বিষয়গুলো ছিল সেগুলো আপনি বললেন না, ভাই সেগুলোর জন্য এক্সক্লুসিভলি পেইড ব্যাচ রয়েছে, বা যখন আমি তোমাদের পরবর্তীতে থিওরি ক্লাস আনবো কিছুদিন পর ইউটিউবে ফ্রিতে, যখন থিওরি ক্লাস কিছু কিছু আনবো, পুরোটা করার জন্য পেইড ব্যাচে ভর্তি হতে পারো, বা যখন কিছু আলাদা আলাদা থিওরি আনবো তখন এগুলো বুঝতে পারবে। চলো এমসিকিউ করি, প্রত্যেকে পুরো ক্লাসটা মন দিয়ে দেখবে। অনেক কিছু আমি ইনফরমেশন দিই যেগুলো তোমরা অল্প অল্প করে দেখার ফলে তোমাদের ভুল হয়। ঠিক আছে, এই জায়গাটা আমি বলবো। আর প্রত্যেকে যারা ফ্রিতে দেখছো অবশ্যই কিন্তু লাইক করো, আমার ক্লাসগুলো কিন্তু আসতে থাকছে। ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্ন বলেছে, নেম দ্য সায়েন্টিস্ট হু প্রপাউন্ডেড এ থিওরি দ্যাট ইলেকট্রনস ইজ ট্র্যাপড ইন পজিটিভলি চার্জ স্ফিয়ার। অর্থাৎ বলছে যে ইলেকট্রন গুলো একটা পজিটিভলি চার্জ যুক্ত গোলকের মধ্যে আটকা থাকে। কোন পরীক্ষা এসেছে স্যার? এনটিপিসি 3/2/2021। একদম আমরা এনসিটি তে পেয়েছি। কে বলেছিলেন না, এটা বলেছিলেন জে জে থমসন, অর্থাৎ অপশন নাম্বার বি। এবং তার যে মডেলটার নাম কি, যেটাকে আমরা বলছি কি, যেটাকে আমরা বলছি পাম পুডিং মডেল, বা যেটাকে আমরা বলছি থমসন মডেল। কি বলছি না, থমসন মডেল যেটাকে আমরা বলছি, যেটা ওই তরমুজের মতো একটা অংশ থাকে যেখানে ইলেকট্রন গুলো এইরকম এরকম ভাবে কি থাকে না প্যাটার্ন ওয়াইজ থাকে। নেক্সট প্রশ্ন, এই যে দেখানো হয়েছে, যে স্যাডউইক কোন উপপারমাণবিক কণা আবিষ্কার করেছিলেন? একদম ক্লাসের প্রথমে বলেছি বা রিভিশন করানোর সময় বলেছি যে যে স্যাডউইক আবিষ্কার করেছিলেন নিউট্রন কণা। যে স্যাডউইক আবিষ্কার করেছিলেন কি কণা? নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। আচ্ছা ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন যে যে
থমসন, মনে থাকবে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন। আচ্ছা, প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন। আচ্ছা, নিউরন তো আলাদা জিনিস, নিউরন তো সেই বায়োলজির জিনিস আমাদের, চলো বাদ দাও। নেক্সট প্রশ্ন, একটি পরমাণু নিউক্লিয়াসে ড্যাশ পাওয়া যায়, খুব ভালো একটা প্রশ্ন। ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ড্যাশ ফাউন্ড, নিউক্লিয়াসে কি পাই আমরা? দেখো প্রথম দিয়েছে নিউট্রন, তারপরে প্রোটন, ডেফিনেটলি এটা পাই, এটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারতো, কিন্তু যেহেতু অপশন নাম্বার ডি তে বলেছে প্রোটন অ্যান্ড নিউট্রন, তাহলে অপশন নাম্বার ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। এইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ প্রোটন অ্যান্ড নিউট্রন কিন্তু আমরা পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে কোন অংশটা? নিউক্লিয়াস মানে এই যে ভেতরের অংশটা, এই জায়গাটা পাই, একটা পজিটিভ থাকবে আর একটা শূন্য থাকবে, আর এখানে কি থাকবে? নেগেটিভ। এখানে কি থাকবে? নেগেটিভ, বা আমরা বলতে পারি ইলেকট্রন। ওকে, নেক্সট প্রশ্ন, দ্য ইকুইভ্যালেন্ট অ্যান্টি পার্টিকেলস, খুব ভালো প্রশ্ন, এগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যান্টি পার্টিকেলস মানে কি? না, ইলেকট্রনের উল্টোটা কে হবে? এটা মনে রেখে দাও জাস্ট, পজিট্রন। পজিট্রন হচ্ছে ইলেকট্রনের উল্টো পার্টিকেল। নেক্সট প্রশ্ন, দেখো এটা আমি তোমাদের একদম প্রথম বলছিলাম, প্রোটন হ্যাভ ড্যাশ পজিটিভ চার্জ। আমি তোমাদের বলেছিলাম যে দেখো ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের চার্জ কত ভাই? নেগেটিভ, কিন্তু আধান কত না 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর প্রোটনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রোটনের ক্ষেত্রে পজিটিভ, বাট এর ক্ষেত্রেও কিন্তু আধানটা হয়ে যাবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয় দাঁড়াচ্ছে যে ইলেকট্রন এবং প্রোটনের আধানের চিহ্নটা বিপরীত, বা পজিটিভ নেগেটিভ, কিন্তু আধানের মানটা ইকুয়াল হচ্ছে। তাহলে এখানে আমাকে কি চেয়েছে? প্রোটন হ্যাভ ড্যাশ পজিটিভ চার্জ, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। অপশন ডি উইল বি রাইট। কেউ এটা +19 করে দেবে না, প্লাসটা সামনে হবে, কিন্তু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, আর 1.6 ইন্টু 10⁻+19 মানে বুঝতে পারছো কতটা চার্জ? এত চার্জ হলে তোমার শক খেয়ে যাবে, মরে যাবে তুমি। নেক্সট প্রশ্ন, নিউট্রন ব্যতীত ড্যাশ সমস্ত সাব অ্যাটমিক কণা উপস্থিত থাকে, খুব ভালো একটা প্রশ্ন। অর্থাৎ বলতে চাইছে কোন পরমাণুতে নিউট্রনটা থাকে না, বা কোন মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না? নিউট্রন ব্যতীত সমস্ত সাব অ্যাটমিক পার্টিকেলস উপস্থিত থাকে, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন উপস্থিত থাকে, বাট নিউট্রন থাকে না। আমি এক্ষুনি তোমাদের বললাম, একটুখানি জল খেয়ে নেবো, তারপর তোমাদের আবার বলছি। এক্ষুনি তোমাদের বললাম যে সাধারণ হাইড্রোজেন, দেখো এনসিআরটি পড়লে আমাদের প্রত্যেকটা উত্তর দিতে খুবই সুবিধা হয়। সাধারণ হাইড্রোজেন, বা যেটার আরেক নাম হচ্ছে প্রোটিয়াম, যেটার আরেক নাম হচ্ছে প্রোটিয়াম, যার সংকেত হচ্ছে H11, দেখো এই জিনিসটার মধ্যে কিন্তু আমাদের নিউট্রন থাকে না, শুধুমাত্র ইলেকট্রন এবং প্রোটন থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাইড্রোজেন। কিন্তু আগামী দিনে মনে করো তোমাদের হাইড্রোজেন না দিয়ে সাধারণ হাইড্রোজেন দিল, বা হাইড্রোজেন এবং সাধারণ হাইড্রোজেন দুটো দিল, তখন কিন্তু সাধারণ হাইড্রোজেনে টিক করবে। বা প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইট্রিয়াম দিল, তখন কিন্তু উত্তর হবে প্রোটিয়াম। তাই প্রত্যেকটা জায়গা যাতে কোনো জায়গাটা বাদ না যায়, একটার পাশাপাশি আরেকটা আমি বলে দিলাম, বা মনে করো সংকেতটা দিয়ে দিল, তখন তোমরা H11 বলবে। নেক্সট প্রশ্ন, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স? নিউক্লিয়ার ফিজিক্স এর ফাদার কাকে বলা হয়? এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখবো, দেখি তোমরা কতটা পড়াশোনা করেছো। তার মানে এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, প্রত্যেকে কমেন্ট করবে যে হোমওয়ার্ক 1। দেখি আর কোনো প্রশ্ন হোমওয়ার্ক দেওয়া যায় কিনা, আপাতত এটা মনে রাখবে হোমওয়ার্ক 1 বলে তোমরা অ্যান্সারটা কমেন্ট করবে। প্রত্যেককে বলবো কমেন্ট ইওর অ্যান্সার, আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিই। নেক্সট প্রশ্ন, রাদারফোর্ডের পারমাণবিক মডেল বর্ণনা করে না। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কিন্তু সীমাবদ্ধতা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, তিনটে জিনিস বলেছিলাম, সীমাবদ্ধতা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এই তিনটে জিনিস মনে রাখতে হবে। দেখো রাদারফোর্ডের পারমাণবিক মডেল কি বর্ণনা করে না, বলছে প্রেজেন্স অফ নিউক্লিয়ার, এটা তো তিনি আবিষ্কার করেছেন। তিনি একটা পরমাণুর মধ্যে তো নিউক্লিয়াস বা পজিটিভ যে জায়গাটা, ধনাত্মক কেন্দ্রটা তিনি তো আবিষ্কার করেছেন, তাহলে এটা অবশ্যই ডেসক্রাইব করে। চার্জ অফ অ্যাটম, অ্যাটমের চার্জটাও কিন্তু ডেসক্রাইব করে, ঠিক আছে, এটা ডেসক্রাইব করে না এমনটা নয়। প্রেজেন্স অফ ইলেকট্রন, এটাও ডেসক্রাইব করে, কিন্তু স্টেবিলিটি অফ অ্যাটম বা পরমাণু স্থায়িত্বটা ডাইরেক্টলি বলা রয়েছে, কিন্তু পরমাণু স্থায়িত্বটা কে ব্যাখ্যা করে না, এটা বোরের মডেল ব্যাখ্যা করে। এটা হচ্ছে বোরের মডেল ব্যাখ্যা করেছিল, বোরের মডেল, কিন্তু রাদারফোর্ডের মডেল এটা ব্যাখ্যা করতে পারেনি। আর বাদ বাকি রাদারফোর্ড সম্পর্কে যা কিছু বলার আমি রিভিশন করিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন, রাদারফোর্ডের পারমাণবিক মডেলে আলফা কণাগুলি অভিক্ষিপ্ত ড্যাশ ধাতুর দ্বারা, এটা তোমাদের বলা হয়েছিল কি ধাতুর দ্বারা? সোনা ধাতুর দ্বারা। এবং কত কত অ্যাটম পুরু ছিল? 1000 অ্যাটমস পুরু ছিল। এবং কেন সোনা নিয়েছিল, কি বলেছিলাম? কারণ সোনার হচ্ছে সব থেকে ডাক্টিলিটি ধর্ম বেশি,
অর্থাৎ সব থেকে সেটা কি করে বা মেলাবিলিটি সব থেকে বেশি থিন সিটে পরিণত করা যায়। আর যেহেতু তিনি পরীক্ষাটা করার জন্য সব থেকে পাতলা সিট বানাতে চেয়েছিলেন, তাই তিনি সোনাটা বেছে নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের কাছে বলবো একটা করে লাইক করতে, অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করতে। তোমাদের জন্য আরো বড় ধামাকা আসছে, 17 তারিখের পর আরো বড় ধামাকা আসছে। বোরের পরমাণু মডেল অনুসারে যখন একটি ইলেকট্রন ফোটনের শক্তি গ্রহণ করে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি তোমাদের বলেছিলাম বোর কি বলেছিলেন, বোর বলেছিলেন এই যে একটা যে কক্ষ, এই যে কক্ষগুলো, এই যে মনে করো পরমাণু নিউক্লিয়াস আছে, এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3। অর্থাৎ একটা ইলেকট্রন যদি এখানে ঘুরতে থাকে, এখানে একটা ইলেকট্রন ঘুরছে, তারপর যদি শক্তি গ্রহণ করে সে ওপরের কক্ষে চলে যাবে। তাহলে বলছে ফোটনের শক্তি যদি শোষণ করে, অর্থাৎ হোয়েন ইলেকট্রন অ্যাবজর্বস এনার্জি, অ্যাবজর্বস এনার্জি মানে এনার্জি গেইন করছে, অ্যাবজর্বস এনার্জি মানে এনার্জি গেইন করছে, তখন কি হবে? এটি একই কক্ষপথে অবস্থান করে দ্রুত দোলন করে। ইয়েস নো ভাই সাব, একই কক্ষপথে তখনই বিরাজ করবে যখন সে কোনো ইলেকট্রন মানে কোনো এনার্জি গ্রহণ বা বর্জন করবে না একটা পার্টিকুলার ইলেকট্রন। কি করেছে? ইট এমিটস লাইট এনার্জি, এটি হালকা শক্তি নির্গত করে না। এটি অভ্যন্তরীণ কক্ষপথে চলে, ইট গোজ টু ইনার অরবিট, ইনার অরবিট মানে এই দিকে নামে, নিচের দিকে নামে না, এটাও হবে না। কেন না, ইনার অরবিটস এর দিকে তখনই যেত বা অভ্যন্তরীণ কক্ষপথে তখনই যেত বা নিচের দিকের কক্ষপথে তখন যেত যদি ওটা এনার্জি বর্জন করতো, কিন্তু এটা এনার্জি গ্রহণ করেছে, তাহলে এটি পরবর্তী বাইরের কক্ষপথে চলে যায়। ডেফিনেটলি অপশন ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। প্রত্যেকের বোঝা যাচ্ছে? প্রত্যেকের বিষয়টা বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় তুমি যদি কমেন্ট করো যে স্যার অবশ্যই আপনার প্রত্যেকটা জায়গা আমি বুঝতে পারছি, এই জায়গাটা তোমার কাছ থেকে আমি জানতে চাই যে তোমরা বুঝতে পারছো কিনা। কারণ আমার এই বাংলা সায়েন্স ক্লাসের অন্যতম মোটো ছিল যে প্রত্যেকে প্রত্যেকটা জায়গা বুঝবে। সায়েন্সটাকে জিকে বানিয়ে দাও না, সায়েন্সটাকে লজিক বানাও। জিকে না বানিয়ে লজিক বানাও। অনেকে দেখবে বলে যে সায়েন্সটা নাকি জিকে, না, জিকেটা সায়েন্স নয়, সায়েন্স ইজ সায়েন্স। ওকে, চলো। বলছে একটি পরমাণুর এম সেলে, এম মানে এম সেলে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? তাহলে আমরা কি জানি না 2 ইন্টু এন স্কোয়ার। তাহলে কে কক্ষের জন্য কত না এল ইকুয়াল টু এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 1, এল কক্ষের জন্য এন ইকুয়াল টু 2, কে কক্ষে এম কক্ষের জন্য এন ইকুয়াল টু কি 3, আর এন কক্ষের জন্য এন ইকুয়াল টু কত 4। তাহলে আমরা কি জানবো? এইটা জানবো। অর্থাৎ 2 ইন্টু 3 স্কোয়ার, তার মানে 2 ইন্টু 9 অর্থাৎ 18টা, অর্থাৎ 2 ইন্টু 9 অর্থাৎ 18টা সর্বোচ্চ ইলেকট্রন কিন্তু থাকতে পারে। কি বলবো? 18টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। ইয়েস। কতগুলো পরীক্ষায় এসেছে তুমি দেখতে পেয়েছো? কতগুলো পরীক্ষা এসেছে? প্রত্যেকটা কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটা বহুবার পরীক্ষা এসেছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 18। আচ্ছা, এন কক্ষে যদি বলা হয় তাহলে কি বলবো? 2 ইন্টু 4 স্কোয়ার অর্থাৎ 32টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে 2, 8, 16, 2, 8, 18 এবং 32। ঠিক আছে, 2, 8, 18, 32। এখানে কটা থাকবে? 1 ইন্টু 1 স্কোয়ার অর্থাৎ কত হবে? সরি, 2 ইন্টু 1 স্কোয়ার, 2 এন স্কোয়ার, 2 ইন্টু 1 স্কোয়ার মানে দুটো। তারপরে দেখো 2 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 8টা, তারপরে 2 ইন্টু 3 স্কোয়ার মানে 18টা, এবং তারপরে হচ্ছে 2 ইন্টু 4 স্কোয়ার মানে হচ্ছে 32টা। অর্থাৎ 2, 8, 18, 32 কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ। ক্লিয়ার? চলো প্রত্যেকটা দেখো। এখানে আরো এক গাদা প্রশ্ন আমি এই টাইপের করাতে পারতাম, কিন্তু একটা প্রশ্ন করাবো আনুষঙ্গিক ডেসক্রিপশন এবং তোমাদের রিভিশনের মাধ্যমে পুরো জায়গাটা ক্লিয়ার করে দেবো। তাতে কি হবে? সময় নষ্ট কম হবে, রিভিশন বেশি হবে, পরীক্ষায় এই টাইপের যে কোনো প্রশ্ন হলে তুমি উত্তর দিতে পারবে। দেখো, দ্য নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেড, এক্ষুনি করালাম। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। অক্সিজেন হ্যাজ ড্যাশ ইলেকট্রন ইন ইটস আউটার মোস্ট ড্যাশ সেল। অর্থাৎ অক্সিজেনের কটা ইলেকট্রন রয়েছে এবং আউটার মোস্ট ড্যাশ সেল। তাহলে আমাকে প্রথমে বলো যে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার তোমাদের ওই লিস্টটা বলে দিয়েছিলাম, যে লিস্টটা আমাদের এনসিইআরটি তে ছিল, ওই লিস্টটা পড়ে নিলে আপাতত ওইগুলোই তোমাদের জিজ্ঞাসা করে। তোমাদের অ্যাটমস এর অ্যাটমিক ওয়েট মনে রাখার জন্য একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম এনসিইআরটি থেকে, সেরকমই এখানেও একটা লিস্ট দিয়ে দিয়েছি। এইগুলো তোমরা জাস্ট মনে রাখবে, এগুলোই তোমাদের পরীক্ষায় বারবার করে আসবে। ঠিক আছে, এক্স্যাক্টলি পরীক্ষার আগে এগুলো দেখে যাও, বারবার আসবে। অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, মনে থাকবে। তাহলে অ্যাটমিক নাম্বার যদি 8 হয় তাহলে আমরা কি বলতে পারি? কে কক্ষ, এল কক্ষ। তাহলে কে কক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো ইলেকট্রন। আর এল কক্ষে তার মানে 6টা ইলেকট্রন থাকবে। তাহলে আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন থাকবে না? আউটার মোস্ট সেলে কিন্তু 6টা ইলেকট্রন থাকবে। এবং কোন কক্ষে থাকবে? এল কক্ষে। অপশন বি উইল বি ইওর রাইট অ্যান্সার। দেখো একদম লেটেস্ট প্রশ্ন এসেছে। অনেকে বলে স্যার নাকি লেটেস্ট প্রশ্ন করে না। ভাই প্রথম বাংলায় আমি তোমাদের লেটেস্ট সায়েন্স প্রশ্ন করাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং মেটালস হ্যাজ এন ইলেকট্রনিক কনফিগারেশন 284? দেখো এখানে তোমাকে কিন্তু উল্টো করে দিয়েছি। কি দিয়েছে?
না, তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিয়েছি, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। অনেকে বলে স্যার আপনি নাকি স্পিডে পড়ান। ভাই আমি স্পিডে হয়তো পড়াই, কিছুটা স্পিড আমার বেশি, কিন্তু মনে রাখবে ওই একটা কথা বলো, এখানে কি বলেছে, বলেছে যে 284। ভাই এত আস্তে পড়াতে পারবো না, তার কারণটা হচ্ছে তোমাদের ব্রেনকে একটু শার্প করো, আর যার মনে হচ্ছে আসতে দরকার সে পজ করে করে একটু স্লো ডাউন করে নাও, ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে ব্রেনকে কিন্তু নিয়মিত শার্প করতে হবে একটা স্ট্যান্ডার্ড জায়গাতে, মনে হয় যে আমি এই স্ট্যান্ডার্ড স্পিডটাই ধরে রাখতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, 2 8 4, 4 2 6, আর 8 6 কত হচ্ছে, 8 + 6 14। তাহলে 14, তার মানে অ্যাটমিক নাম্বার কত বা ইলেকট্রনের নাম্বার কত, 14। এটা হচ্ছে 14 হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো এখানে যারা আছে তাদের অ্যাটমিক নাম্বার 14 কারা? দেখো আর্গনের কত, আর্গন তো একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের তো কখনো লাস্ট কক্ষটা, মনে করো তুমি জানো না, নিষ্ক্রিয় গ্যাসের কখনোই লাস্ট কক্ষটা 4 থাকবে না। ক্লোরিনের কত, ক্লোরিনের নিশ্চয়ই 17 অ্যাটমিক নাম্বার, 17, আর ফসফরাসের 15, তার মানে সব থেকে এখানে আছে 14, সিলিকন, সিলিকন হচ্ছে 14 রয়েছে। কবে এসেছে, 18/9/2022। এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই টাইপের গুলো আসবে। তুমি বলে স্যার সবকটা কি মনে রাখবো এরকম করে, না, আমি তোমাদের এই যে লিস্টটা দিয়েছিলাম এখানটা, এই যে দেখো এই যে লিস্টে এনসিইআরটি তে, এই যে দেখো এখানেই তোমার রয়েছে ফসফরাস 15, সিলিকন 14, এই লিস্টের অ্যাটমিক নাম্বার গুলো বা পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখবে উইথ চিহ্নগুলো, ঠিক আছে? এই লিস্ট থেকেই আসবে, আর বেশি আসবে না। দ্য এলিমেন্টস হ্যাভ অ্যাটমিক নাম্বার, দেখো 15 16 17 এবং 18। একটু আগে তোমাদের বললাম না 15 16 17 18, ওই যে এসছে লিস্টে। তাহলে 15 কে, 15 কে, 15 হচ্ছে কে, 15 হচ্ছে ফসফরাস, 16 হচ্ছে কে না, 16 হচ্ছে আমাদের সালফার, 17 হচ্ছে কে ক্লোরিন, আর 18 হচ্ছে কি আর্গন। তার মানে কি ফসফরাস সালফার ক্লোরিন আর্গন, ফসফরাস সালফার ক্লোরিন আর্গন হচ্ছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। ওই লিস্টটাই তোমাদের মনে রাখতে, ওই যে লিস্টটা বললাম ওই লিস্টটা মনে রাখবে। নেক্সট, একটি উপাদানের পারমাণবিক সংখ্যা হলো সেই মৌলের প্রতিটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত ড্যাশ সংখ্যা। আমি তোমাদের বলছি যে এই প্রশ্নটা অনেকে ভুল করবে, অনেকে কি করবে জানো তো, অনেকে করবে যে উপস্থিত ইলেকট্রন সংখ্যা, কিন্তু কখনো এই ভুলটা করবে না। আমি মানছি যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা ইকুয়াল, আমি প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যাটার সঙ্গে ইলেকট্রন সংখ্যাটা ইকুয়াল থাকে একটা পরমাণুর মধ্যে, কিন্তু কখনোই নিউক্লিয়াসে উপস্থিত ড্যাশের সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা কখনোই কিন্তু ইলেকট্রন করবে না, এটা সবসময় কি হয়ে যাবে, প্রোটন। এটা সঠিক উত্তর কি, যে প্রোটন হচ্ছে সঠিক উত্তর হবে, প্রোটন। অর্থাৎ প্রোটনের সংখ্যাটা একটা নিউক্লিয়াসের মধ্যে, এই যে পরমাণু যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে প্রোটন থাকে, পজিটিভ তড়িৎগ্রস্ত কণা যেটা, সেইটার সংখ্যাকে আমি কি বলছি, সেইটার সংখ্যাকে আমি বলছি অ্যাটমিক নাম্বার, যেটাকে আমি কি দিয়ে ডিনোট করবো, জেড দ্বারা ডিনোট করা হয়, এবং যেটা নিচে থাকে। মনে করো এস একটা মৌল, এখানে জেড আছে, এখানে এ আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাস নাম্বার, যেটা হচ্ছে জেড প্লাস হচ্ছে এন, অর্থাৎ অ্যাটমিক নাম্বার প্লাস নিউট্রন সংখ্যা, ওইটা মিলে এ হয়। দেখো প্রশ্নে বলেছে মাস নাম্বার অফ এন আইসোটোপ 296, তাহলে 296 যদি আমার মাস নাম্বার হয়, মাস নাম্বার মানে কি জানি, প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন, তাহলে 296 মাইনাস 198 করলে আমরা এখানে অ্যাটমিক নাম্বার পাবো, ঠিক আছে? 296 থেকে 198 মাইনাস করলে কত হচ্ছে, 98। কিন্তু এখানে এরকম অপশন নেই, আমার মনে হচ্ছে ডেটাটা একটু ভুল রয়েছে। 298 আর 196 হতো, 298 মাস নাম্বার হতো, আর 196 বোধ হয় নিউট্রন হতো। তাহলে মাইনাস করে দেখো 6 7 8 2 0 একের পর 2, 102, অর্থাৎ 102 হতো রাইট। ডেটাটা একটু ভুল রয়েছে, ঠিক করে নিও, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন করা হয়। অ্যাটমিক নাম্বার রিপ্রেজেন্টেড বাই জেড, জেড দিয়ে কিন্তু অ্যাটমিক নাম্বারটা রিপ্রেজেন্ট করা হয়, খেয়াল থাকবে বা মনে থাকবে, জেড দিয়ে রিপ্রেজেন্ট করা, এটাও আমরা জেনেছি। নেক্সট দেখো 6C12, এটাও তোমাদের শিখেছি যে একটা মনে করো চিহ্ন, তার নিচে যেটা থাকে সেটা কি হয়, অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা একই হয়, অর্থাৎ অ্যাটমিক নাম্বার বলতে জেড দিয়ে ডিনোট করি, আর উপরে থাকে কি মাস নাম্বার। এক্ষুনি আমরা এনসিইআরটি তে একদম সেম বললাম যে 6C12 মানে হচ্ছে 12টা হচ্ছে তার কি মাস নাম্বার। তাহলে মাস নাম্বার থেকে তুমি যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দাও, তাহলে কি পাবো, নিউট্রন সংখ্যা, তার মানে 6টা নিউট্রন প্লাস 6টা প্রোটন, 6টা নিউট্রন প্লাস 6টা প্রোটন, অপশন নাম্বার ডি। নেক্সট, হাউ মেনি নিউট্রন আর প্রেজেন্ট ইন প্রোটিয়াম। এক্ষুনি বললাম যে প্রোটিয়ামের মধ্যে, দেখো এনটিপিসি তে প্রশ্নটা এসছে, প্রোটিয়ামের মধ্যে কোন রকম কোন নিউট্রন কিন্তু থাকে না, বা একমাত্র নিউট্রন বিহীন একটা মৌল হচ্ছে কিন্তু সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, যার সংকেতটা হচ্ছে 1H1। নেক্সট প্রশ্ন বলছে আইসোটোপ কি, আইসোটোপ কি না, আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু। প্রথম অপশন কি বলছে দেখো, atom of an element having the same atomic number and mass number, সেম মাস নাম্বার বলে দিয়েছে মানে কেটে দাও।
এই ধরনের স্টেটমেন্ট যুক্ত প্রশ্নে তুমি কি টার্ম খুঁজবে, ওটা যে টার্মটা মনে হচ্ছে তোমার রং সেই টার্মটা তুমি কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে, পরিষ্কার কথা। একটি উপাদানের বিভিন্ন রূপ যার একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা রয়েছে, একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা রয়েছে, ঠিক আছে, একই পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা রয়েছে, কি বলছে, একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা রয়েছে এবং বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য। একই পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কেটে দেবো। একই উপাদানের পরমাণু যার ভর সংখ্যা একই কিন্তু বিভিন্ন পারমাণবিক সংখ্যা রয়েছে, ভর সংখ্যা একই কিন্তু বিভিন্ন পারমাণবিক সংখ্যা রয়েছে, কি করে হবে, আইসো বার হয়ে যাচ্ছে। একই উপাদানের পরমাণু যার একই পারমাণবিক সংখ্যা রয়েছে বিভিন্ন ভর সংখ্যা রয়েছে, ইয়েস, অপশন ডি উইল বি রাইট। এবং মনে রাখবে এদের ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আলাদা হয় বা বাহ্যিক বৈশিষ্ট্য আলাদা হয় কিন্তু রাসায়নিক বৈশিষ্ট্য সেম। ক্লিয়ার? নেক্সট, আইসোবার হ্যাভ দ্য সেম নাম্বার অফ, আইসোবারের কি রয়েছে, দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন, আয়রন, আয়ন, ইলেকট্রন, প্রোটন নাকি নিউক্লিয়াস। অবভিয়াসলি যে উত্তরটা করবে ভুল করে আছো তোমরা, নিউক্লিয়াস। কেন না, কারণ দেখো আইসোবারের কি হয়, আইসোবার মানে কি, আইসোবার মানে সেখানে নিউট্রন প্লাস প্রোটন এইটা মিলে কি হবে, এইটা মিলে হচ্ছে মাস নাম্বার, তাহলে মাস নাম্বারটা সেম মানে কি, মানে তার নিউক্লিয়াসের যে নাম্বারটা সেটা সেম হবে, নিউক্লিয়াসে সেম পরিমাণ প্রোটন এবং নিউট্রন থাকবে। ক্লিয়ার হয়েছে? এই জন্য বলেছে এখানে ইলেকট্রন প্রোটন হবে না, এখানে নিউক্লিয়াস উইল বি রাইট অ্যান্সার। এখানে কেউ প্রোটন করবে না, সেম নাম্বার অফ প্রোটন করবে না, ঠিক আছে। তুই কি প্রশ্ন এগুলো, অ্যাটম উইথ দ্য সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। বাংলায় বলে দিচ্ছি, বাংলাটা টাইপ করা সম্ভব হয়নি, বাংলায় বলে দিচ্ছি আমি, অর্থাৎ যে সমস্ত পরমাণুর সেম ভর সংখ্যা থাকবে কিন্তু আলাদা আলাদা অ্যাটমিক নাম্বার থাকবে বা পারমাণবিক সংখ্যা থাকবে তাকে আমরা কি বলবো, পরস্পরের আইসোবার, অপশন নাম্বার ডি। নেক্সট বলছে নিচের কোনটি মৌলের আইসোটোপের বৈশিষ্ট্য নয়, আইসোটোপের বৈশিষ্ট্য নয়। দেখো প্রথম বলছে দে হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার, এদের পারমাণবিক, আচ্ছা পারমাণবিক, ও সেম অ্যাটমিক মাস বলেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার্টি, কোনটা প্রপার্টি বলেছে, তার মানে এটা প্রপার্টি নয়। পারমাণবিক ভর একই বলেছে, অ্যাটমিক মাস একই, দে হ্যাভ দ্য সেম অ্যাটমিক মাস মোটেও না, আইসোটোপ গুলো সেম অ্যাটমিক মাস মোটেও থাকে না। দেয়ার অ্যাটমিক নাম্বার আর দ্য সেম, ইয়েস দিস ইজ রাইট, তাদের পারমাণবিক সংখ্যা একই, এটা ঠিকঠাক আছে। দে এক্সিবিট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ, একদম ঠিক রয়েছে, তাদের ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আলাদা আলাদা হয়। দে এক্সিবিট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি বা তাদের শারীরিক বৈশিষ্ট্য বা তাদের ভৌত বৈশিষ্ট্য, ভৌত বৈশিষ্ট্য, বিভিন্ন ভৌত বৈশিষ্ট্য প্রদর্শন করে, একদম ঠিক। তারা অনুরূপ রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে, একদম ঠিক, বা তাদের সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ আছে, একদম ঠিক। এই ধরনের প্রশ্ন ভুল করার চান্স কিন্তু 99%, তাই প্রত্যেকটা স্টেটমেন্ট খুব ভালোভাবে পড়ে উত্তর করবে। এই যে মাসটা তুমি যদি না দেখো তুমি কিন্তু এটা টিক করে দেবে, ঠিক আছে, এইগুলো খেয়াল করবে। তার মানে 2, 3, 4 হয়ে যাবে সঠিক উত্তর, 2, 3, 4 অপশন নাম্বার বি, 2, 3, 4 উইল বি ইওর রাইট। ওকে, চলো নেক্সট, দ্য মোস্ট কমন আইসোটোপ ইউজড ইন নিউক্লিয়ার ওয়েপন, নিউক্লিয়ার ওয়েপনের জন্য মোস্ট কমন আইসোটোপ দুটো মনে রাখবে, ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম। এইটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার যে বিস্ফোরণের জন্য যে ওয়েপন গুলো হয় সেখানে এই দুটো কিন্তু অনেকভাবে ব্যবহার করা হয়। নেক্সট, তো এই ছিল আজকের ক্লাস। এবার আমি একটা কথা বলবো তোমাদের, যারা রেলওয়েতে সায়েন্স স্পেশাল ব্যাচ খুঁজছো, যে সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাচ যেখানে তোমাদের সায়েন্সটাকে ধরে ধরে একদম সুন্দরভাবে করানো হবে, এনসিইআরটি এক্সাম্পলার করানো হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করানো হবে, এক্সপেক্টেড এমসিকিউ করানো হবে, তারা কিন্তু এই ব্যাচটায় ভর্তি হতে পারো। আর আমাদের রিসেন্টলি কিন্তু অল সাবজেক্ট স্পেশাল ব্যাচও লঞ্চ হচ্ছে, সেই অল সাবজেক্ট স্পেশাল ব্যাচেও তোমরা কিন্তু ভর্তি হতে পারো, যেটা কিন্তু রেলওয়ে এক্সাম টার্গেট করে। মনে রাখবে বাংলায় কিন্তু যে সমস্ত কোচিং ইনস্টিটিউট তোমরা দেখতে পাবো সেখানে সবকিছু করানো হয়, কিন্তু আমার কাছে শুধু এন্ড শুধুমাত্র রেলের জন্য ডেডিকেটেডলি পড়ানো হয়, এখানে সমস্ত কিছু রেলের জন্য সুন্দরভাবে করানো হয়। জানো কি হিন্দি বেল্টের ছেলেরা কেন বেশি এগিয়ে রেলের চাকরিতে, কারণ ওখানে দেখবে কোচিং ইনস্টিটিউট গুলো বেশিরভাগই কিন্তু রেল ওরিয়েন্টেড পড়ায়, সবকিছু মিক্সড করে দেন, এখানে ডব্লিউবিপি পিএসসি সব মিক্সড করে পড়ানো হয়। তাই প্রত্যেকে বলছি রেলের জন্য যদি স্পেশাল ব্যাচ চাও, স্পেশালি পড়তে চাও, তাহলে এই ব্যাচটা এক্সক্লুসিভলি তোমার জন্য, যেখানে ইন ডিটেলসে ওয়ান লাইনার, লাইন ধরে ধরে, ওয়ান লাইনার নয় লাইন বাই লাইন ধরে ধরে ক্লাস হবে, ফান্ডামেন্টাল ক্লাস বোঝানো হবে, লাইন ধরে ধরে নিউমেরিক্যালস করানো হবে, সমস্ত কিছু করানো হবে, ঠিক আছে। আর যারা একটা টোটাল ক্লাস চাইছো, মানে ফুল রেকর্ডেড পর তোমাদের টেকনিশিয়ানের কিছুদিন আগে 30 দিন বাকি রয়েছে, পুরো একটা ভিডিও ব্যাচ চাইছো যেখানে কিছু কিছু টপিক পিক আপ করে পুরো ক্লাসটা তোমরা কমপ্লিট করবে, তাদের জন্য ফুল ব্যাচ রয়েছে। এটারও প্রাইস রয়েছে কিন্তু 999 টাকা, ওয়ান টাইম পেমেন্ট করে ফুল ব্যাচটা নিতে পারো। কিভাবে পেমেন্ট করবে, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 8621, এই নাম্বারে 999 টাকা ফোন পে বা জিপে করবে,
এবং করার পর এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তারপর তোমাকে অ্যাপের লিংক এবং ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে আমাদের তরফ থেকে, ঠিক আছে? আর প্রত্যেককে বলবো যারা আমার চ্যানেলটা বা আমার ক্লাসটা ফ্রিতে দেখছো এবং ফ্রিতে ক্লাসগুলো উপলব্ধ করছো, তাদেরকে বলবো অবশ্যই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ডেফিনেটলি চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল নতুন হলে, কারণ মনে রাখবে একটাই কথা, বাংলা রেলের প্রস্তুতির জন্য একমাত্র চ্যানেল এবং কোচিং যেখানে রেলের যেরকম ভাবে প্রশ্ন আছে সেই রকম ভাবেই তোমাদের প্রিপেয়ার করা হয়। ডেফিনেটলি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ প্রত্যেকে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ক্লাস।